তো প্রত্যেক পার্লামেন্ট সেশনের পরেই আমি আমার ত্রিপুরার সমস্ত সাংবাদিক বন্ধুদের সঙ্গে মিলিত হই। আর যেটা আমার দায়িত্ব অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, যে ওই সেশনে আমি ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা রাজ্যের মানুষের ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য কি কি বিষয় সরকার বা পার্লামেন্টে রেখেছি সেই বিষয়ে অবগত করানো অ্যাজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সেটা আমার দায়িত্ব। আর তারই অংশ হিসাবে আজকের এই প্রেস কনফারেন্স। এবারের সেশনের বিষয়ে আপনারা সবাই অবগত আছেন যে সেশন আমরা সুন্দরভাবে চালাতে পারিনি অপোজিশনের হাঙ্গামার জন্য। ইস্যু এদের কাছে কোনো কিছু নেই, তারপরও লোকসভা এবং রাজ্যসভা সঠিকভাবে চলতে দেয়নি। কিন্তু তারপরও আমরা যারা ভারতীয় জনতা পার্টির সাংসদ রয়েছেন হাউসে অংশগ্রহণ করার জন্য তৈরি আমরা করেছিলাম, এবং সেই বিষয়ে আপনাদের অবগত করতে চাই। আমি টোটাল 57 স্টার্ট আনস্টার্ট কোশ্চেন তো পরবর্তী সময় হয়, কিন্তু 57 কোশ্চেন আমি ত্রিপুরা এবং ভারতবর্ষের বিভিন্ন নর্থ ইস্টে বিভিন্ন সমস্যা বা সমাধান বা তার ইস্যু কোশ্চেন জমা দিয়েছিলাম। তার মধ্যে 15টি কোশ্চেন আমার অ্যাকসেপ্ট হয়েছিল, সব তো অ্যাকসেপ্ট হয় না। তো তার মধ্যে 14টি আনস্টার্ট কোশ্চেন আর একটি স্টার্ট কোশ্চেন, সেটা দেওয়া হয়েছিল। আর সেই ইস্যুগুলি তো আমি আপনাদের কাছে ডেটা আমি দিয়ে দেব, কপি এক একটা করে। একটা কোশ্চেন করেছিলাম রাজ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্টের বিশেষ সহায়তার জন্য, কারণ ক্যাপিটাল এক্সপেন্ড যে ইনভেস্টমেন্ট তার মধ্যেই রাজ্যের যে আর্থিক উন্নয়ন হয়। কয়লার উপর অত্যাধিক নির্ভরতা কম করার জন্য একটা কোশ্চেন করেছিলাম। ইন্টিগ্রেটেড আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস ফর অর্গানাইজেশন লাগু করার জন্য একটা কোশ্চেন করেছে। অটল 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 বীমা কল্যাণ যোজনার উপরে কোশ্চেন করেছিলাম। ফার্টিলাইজার বিতরণের উপরে কোশ্চেন করেছিলাম। ত্রিপুরা কৃষি প্রধান রাজ্য, ত্রিপুরার সমগ্র শিক্ষার উপরে একটা কোশ্চেন করেছিলাম। মাইনিং সেক্টর সুধার ও মিনারেল এক্সপ্লোরেশন উপরে কোশ্চেন করেছিলাম। রেলওয়ের নীর প্রকল্পের উপরে কোশ্চেন করেছিলাম। ন্যাচারাল গ্যাস তার বিস্তারের উপরে কোশ্চেন করেছিলাম, কারণ ত্রিপুরাতে যতগুলো পাওয়ার প্রজেক্ট আছে সবগুলোই গ্যাস বেসড। আগে ডুম্বুরে ছিল খানিকটা, সেটাও বন্ধ হয়ে গেছে। ত্রিপুরাতে সমস্ত পাওয়ার প্রজেক্ট আমাদের কাছে যতগুলো আছে সবগুলো গ্যাস বেসড। বন্ধ করা ফার্টিলাইজার ইউনিটস আবার চালু করার সেই বিষয়ে কোশ্চেন করেছিলাম। PMMKSSY প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহযোজনা, তার উপরে কোশ্চেন করেছিলাম। ত্রিপুরার এবং পূর্বোত্তর রাজ্যের নিউক্লিয়ার টেকনোলজি নন পাওয়ার বিষয়ে হচ্ছিলাম। ত্রিপুরাতে অনগোয়িং ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট, তার উপরে কোশ্চেন করেছি। এমপি লেডের বিষয়ে আমি রাজ্যসভা এমপি থাকাকালীন কম সময় ছিল আমার কাছে। 4,43,000 4,43,29,552 টাকা রাজ্যসভার এমপি লেড থেকে খরচা হয়েছিল। আর লোকসভা থেকে
11,33,63,234। কুল মিলিয়ে দুইটা মিলিয়ে 15,76,92,786 টাকা ব্যয় হয়েছে বিভিন্ন প্রকল্পে। সেটার যদি পার্সেন্টেজ দেখি, কমপ্লিটেশনের পার্সেন্টেজ 77.11%। রাজ্যসভার তো আমার 100% ছিল। তার সঙ্গে যেটা আমি 15,76,000 বললাম, 76 লক্ষ, তার সঙ্গে আরেকটা অ্যাড হবে যেটা এখনো আমি রিলিজ করে দিয়েছি, এখনো ইমপ্লিমেন্টেশন হয়নি। সেটা আরো 90,690,06,875 টাকার একটা প্রজেক্ট আমি মঞ্জুরি দিয়েছি। পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড, কারণ এমপিরা তাদের কোটা থেকে পিএম রিলিফ ফান্ড থেকে টাকা রিলিজ করতে পারে মুমূর্ষু রোগীদের জন্য। সেটাতে 24টা এই পর্যন্ত ত্রিপুরার 24টি ব্যক্তি তার সহযোগিতা পেয়েছে পিএম রিলিফ ফান্ড থেকে। আর তাতে 56,90,249 টাকা ত্রিপুরার মানুষ পেয়েছে। কিভাবে এফেক্টেড হয় বা হচ্ছে বা সংশোধনের পরে কিভাবে উপকৃত হবে আপনার? এফসিআর এর বিষয়ে আমি একটা কথা বলি, এফসিআর বিলটা কি যারা অপোজিশন করছে তারা পড়েছে, দেখেছে? দুর্ভাগ্য এই বিষয়টা যে আমাদের এখানে যারা অপোজিশন করেন, ইনক্লুডিং রাহুল গান্ধী, এরা না পড়ে থেকে কেউ বলে দিয়েছে, তো তার উপর বেস করে রাজনীতিটা করে। বিলটা পড়েননি, তার বিপ্লব দেব তো বিলটা পড়েছে। এফসিআর এর বিলটার মধ্যে কি আছে? তাতে তো ভাই, আমি যদি নিজে একটা বাড়ি করি, আমার ছেলে যদি হঠাৎ করে দেখলাম যে টাকা নিয়ে এসে, আমিও তো জিজ্ঞাসা করি টাকা কোথা থেকে এনেছিস, কোথায় পেলি? ভালো বাবা হলে তো সেটা জিজ্ঞাসা করে, মা হলেও জিজ্ঞাসা কর, সোর্স তো জিজ্ঞাসা করবে না, সোর্স জিজ্ঞাসা করতে পারবো না। ওখান থেকে টাকা এনে এনজিওর মাধ্যমে উড়িষ্যাতে যে পাসকোর মাধ্যমে যে কাজ হচ্ছিল সেগুলোকে বন্ধ করে ভারতবর্ষের জিডিপি কে 2-3% ডাউন করে দিয়েছে। পুরো দুনিয়াতে মেসেজ দিয়েছে। গ্রিন ফাউন্ডেশন নামে একটা এনজিও, সেটা ইন্টারন্যাশনাল, কাদের কি আছে দেখে নিন, নাম বলে দিচ্ছি আমি। এরা এমন ভাবে বদনাম করেছে ভারতবর্ষের, তখন আমাদের সরকারও ছিল না, ইউপিএ গভর্নমেন্ট ছিল। এই কমিউনিস্টের এই লোকগুলো পেছনে ছিল সবগুলো। ভারতবর্ষের যতগুলো এই ধরনের আন্দোলন হয়েছে সবগুলো পিছনে কমিউনিস্টের লোক থাকে, আর পেছনে ইন্টারন্যাশনাল চক্র করে আমাদের জিডিপি ডাউন করে দিয়েছিল। 2-3% ভারতবর্ষের জিডিপি ডাউন করে চার ঠিকানে কোথায়? কারণ কি, কেউ তখন আমাদের এখানে আসতো না, আরে এখানে যারা যাওয়া যাবে, এখানে তো স্ট্রাইক টুইক করে সব বন্ধ করে দিয়েছে। তো এমন কাশ্মীরে যে পাথর ছোড়া হতো, ওই হতো, তার পেছনে কে আছে? যারা কাশ্মীরকে পাকিস্তানকে দিয়ে দাও, অরুন্ধতী রয় বুক লিখে তাকে পুরস্কার দেওয়া হয়, এরাই তো ছিল। তো এই যে এফসিআর এর বিষয়ে কি হচ্ছে, এফসিআর এর বিষয়ে বাইরে থেকে ফান্ডিং আপনি আনবেন, কোনো আপত্তি নেই, আনুন। আনবেন তো সেটা সরকারকে জানাতে হবে, জানতে হবে। আর আগে এফসিআর এর যে পয়সা আনার পর তার মধ্যে যে অনিয়ম বা কোনো কিছু হতো, তো তার জন্য 5 বছরের জেল আর 4 জরিমানা ছিল। এখন সেটাকে 1 বছরের জেল করা হয়েছে আর জরিমানা কম করা হয়েছে। তাহলে তো লাভই তো হলো। হ্যাঁ, রেসপন্সিবিলিটি ফিক্স হয়েছে। আগে কি হচ্ছে, টাকা আসার পরে একটা সংস্থা বানানো হলো, সংস্থা বানানোর পরে তো সেটা রিনিউ করা হতো না। আপনি নিয়ে এসছেন, নিয়ে এসে বাড়ির মধ্যে আপনি এখানে উগ্রবাদী কাজ চালাচ্ছেন আর রিনিউ করছেন না। সেটা একসময় আপনার 5 বছরের জন্য সময় ছিল, করে নিয়ে আপনি সেটা শেষ হয়ে গেছে, তারপরে এখানে আপনি বন্দুক বানাচ্ছেন। আর তার এটা কি হচ্ছে কি না করছে সরকারকে জানকারি দেবেন না। তো এখন কি হচ্ছে, যদি রিনিউ না করেন সেটা সরকারি সম্পত্তি হয়ে যাবে। রিনিউ করতে আপনার আপত্তি কি? উদাহরণ, রাজীব গান্ধী ফাউন্ডেশনে চাইনিজ এমবিসি থেকে হোয়াইট মানিতে 1,25,00,000 টাকা দেওয়া হয়েছে তৎকালীন সময়। তো রাজীব গান্ধী ফাউন্ডেশনটা কার?
সোনিয়া গান্ধী, তার মধ্যে রাহুল গান্ধী, কংগ্রেসের তাবর তাবর নেতা। তো তার মধ্যে চাইনিজ এমবিসি এত দানবীর হয়ে গেল, ডাইরেক্ট তার মধ্যে 1,25,00,000 টাকা দিয়ে দিল। তারপরে ছিল আরো মহা বিপদ, এই এনজিওর মাধ্যমে, এই সংস্থার মধ্যে যারা পদাধিকারী তাদের উপরে কোনো কানুনি ব্যবস্থা নেওয়া যাবে না, তারা সব জামাই, ষষ্ঠীর জামাই, ষষ্ঠীর জামাই। আপনি প্রেসিডেন্টের উপর করতে পারবেন না, পদাধিকারীর উপর করতে পারবেন না, কার উপরে করতে পারবেন? সাধারণ মেম্বারের উপরে। কেন? কারণ কি? তার জন্য বানানো হয়েছিল, কারণ ওই পদাধিকারী সোনিয়া গান্ধী ছিলেন, তার জন্য পদাধিকারী তার বাইরে, ওনার কারণে সমস্ত সবাই বেরিয়ে চলে গেছে। আরে ভাই, প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এদেরকে যদি না ধরেন তো মেম্বার ধরে করবেন কি আপনি? তো এবার আপনারা বুঝুন, এফসিআর এ আনা দরকার না দরকার নেই? দেশ রক্ষা করতে হবে না তাদেরকে রক্ষা করতে হবে? তো এরা যাই কিছু করুক, এফসিআর আনবো, বিপ্লব দেব বলছি, আনবো, পাস করাবো, এবং কানুনকে হিসাবে ভারতবর্ষের মধ্যে থাকতে হবে। এই দেশের মধ্যে ত্রিপুরার মতো জায়গায় দীর্ঘদিন সেখানে আরএসএস ও কাজ করেছে, বিশেষ করে ট্রাইবেল এরিয়াতে। ধর্ম পরিবর্তনের সঙ্গে ফরেন ইনভেস্টমেন্ট একটা খুব সম্পর্ক বারবার উঠে এসেছে এখানে। এবং এমনকি কোথাও কোথাও উগ্রপন্থী কাজের সঙ্গে নর্থ ইস্টার স্টেট কথা। দেখুন, আমি অত বিশদ বিষয়ে যাব না, কিন্তু সেটা এফসিআর এর বিষয়টা প্রথমবার নরেন্দ্র ভাই মোদী নিয়ে এসেছেন তেমন না, আদরণীয় প্রণব দা এখন নেই। কাজটা প্রণব দা থাকার সময় শুরু করেছিলেন, কিন্তু কাজটা করে যেতে পারেননি। কারণ কি, ওই দলের যে চিফ ছিলেন সোনিয়া গান্ধী ছিলেন, রাজীব গান্ধী ফাউন্ডেশনের যে উনি প্রেসিডেন্ট, প্যাট্রন ছিলেন সবার উপরে, সেই কারণে প্রণব দা সেটা করতে পারেনি। হয়তোবা সেই কারণে প্রণব দা দেশের প্রধানমন্ত্রী হতে পারেননি। তো আমি আজকে দিনে দাদা নেই, আমাদের গর্ব ছিল, কারণ আমাদের মাঝখান থেকে একজন উঠে এই পর্যন্ত গিয়েছিল, কিন্তু হয়নি কেন সেটা আমি আজকের দিনে বলবো না, কিছুটা তো আপনারা জানেন। আর যেটা বলছেন যে এখানে আরএসএস আছে বা আছে, সবার জন্য সময় নেওয়া হবে, সংঘের জন্য সময় নেওয়া হবে, আরএসএস এর জন্য আলাদা আইন হবে, আর মিশনারির জন্য আলাদা হবে, রামকৃষ্ণ মিশনের জন্য আলাদা হবে, এমন না। তো তার জন্য রামকৃষ্ণ মিশনের কোনো অসুবিধা হচ্ছে না, আরএসএস এর কোনো অসুবিধা হচ্ছে না, ভারত সেবাশ্রমের কোনো অসুবিধা হচ্ছে না, তারপর ইসকনের কোনো, ইসকন তো ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করে, এদের অসুবিধা হচ্ছে না। অসুবিধা যাদের হচ্ছে তাদেরকে একবার বুঝতে হবে আপনাদেরকে, এদের অসুবিধাটা কেন হচ্ছে। কারণ কি, অবৈধভাবে টাকাটা এনে তারপরে হিসাব নিকেশ নেই, 5 বছর পর রিনিউ করা হয় না, তারপরে নিজের সম্পত্তি বানিয়ে নেয়। আলটিমেটলি এটাই হতো। তো অবৈধ সম্পত্তি বানিয়ে সেটা বিক্রি করেও দিত, বিক্রি করে দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত হতো। তার বহু উদাহরণ রয়েছে, একটা না বহু উদাহরণ রয়েছে। আমি তো একটা উদাহরণ, কাশ্মীরের যে এই যে পাথর ছোড়া হতো, ইয়ে করা হতো, তার পেছনে এনজিও গুলি কার কার ছিল, সবগুলো তো মানুষের সামনে, আপনাদের সামনে গুগল আপনি ইয়ে করুন, বেরিয়ে আসবে, সবকিছু চলে আসছে। सर एक चिंता का विषय है त्रिपुरा से फ्लाइट